আসসালামু আলাইকুম, মোহাম্মদ তারেকুল ইসলাম। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 9 আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের আজকের যে বিষয়বস্তুগুলো রয়েছে: প্রতিসরণের সূত্র, প্রতিসরণাঙ্ক, ক্রান্তিকোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, মরীচিকা এবং অপটিক্যাল ফাইবার। তাহলে প্রতিসরণটা কি? আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন বিভেদ তলে এর দিক পরিবর্তন হয়, তাকেই আমরা কি বলি? আলোর প্রতিসরণ বলে। তার মানে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে প্রবেশ করে তখন আলোক রশ্মিটা সোজাসুজি না গিয়ে বিভেদ তল থেকে হালকা বেঁকে যায়। এই বেঁকে যাওয়াটাকেই বলা হয় হলো গিয়ে আলোর প্রতিসরণ। ধরে নিলাম এটা একটা এ মাধ্যম আর এটা হলো গিয়ে একটা বি মাধ্যম। তাহলে প্রথম মাধ্যম থেকে যখন দ্বিতীয় কোনো মাধ্যমে প্রবেশ করে সেক্ষেত্রে কি হবে? আলো বিভেদ তলে হালকা দিক পরিবর্তন করা বা বেঁকে যাওয়াটাকে আমরা বলি হলো গিয়ে আলোর প্রতিসরণ। এখন এই আলোর প্রতিসরণটাকে এখানে দুটা কোণ উৎপন্ন করে অভিলম্বের সাথে, একটা হলো আপতন কোণ আপতিত রশ্মির সাথে আই, এবং প্রতিসরণ কোণ প্রকাশ করা হয় আর দ্বারা। এখন মাধ্যমের ক্ষেত্রে আমাদের যে কোনো মাধ্যম হতে পারে, একটা হালকা মাধ্যম, ঘন মাধ্যম, আবার ঘন থেকে হালকাতে প্রবেশ করতে পারে। যেমন আমরা একটা ধরে নিলাম এটা হলো গিয়ে ছিল হালকা মাধ্যম আর এটা হলো গিয়ে ঘন মাধ্যম। কিন্তু আমরা যদি তার একটু ব্যতিক্রম কথা চিন্তা করি, এটাকে এ মাধ্যম ধরে নিলাম, এটা হলো গিয়ে ঘন মাধ্যম, আর এটা হলো গিয়ে বি মাধ্যম, এটা হলো গিয়ে হালকা মাধ্যম। এখন এই ক্ষেত্রে আমাদের একটু পরিবর্তন খেয়াল রাখতে হবে। যদি আমাদের সেম একই রকম ভাবে কোনো একটা স্বচ্ছ মাধ্যম থেকে আলোক রশ্মি আপতিত হয়ে যখন দুই মাধ্যমে অন্য আর একটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন দুই মাধ্যমে যে বিভেদ তল এটা থেকে কি করে? সে হালকা দিক পরিবর্তন করে। এখন দিক পরিবর্তন করে সোজা না গিয়ে হালকা একটু দিক পরিবর্তন করে। এই দিক পরিবর্তন করার এটাকেই আমরা বলি হলো গিয়ে প্রতিসরণাঙ্ক। এখন এই প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো বিষয়টা, যে দেখো এখানে আমাদের প্রতিসরণ কোণের মানটা কি হয়ে গেছিল? একটু ছোট হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে যদি আমরা দেখি প্রতিসরণের যে কোণটা রয়েছে, প্রতিসরণ কোণের মানটা একটু বড় হয়ে যাচ্ছে অভিলম্বের সাথে। এটাও হলো গিয়ে আপতন কোণ আই আর এটা হলো গিয়ে প্রতিসরণ কোণ আর। এখন এটা কেন ঘটতেছে? দেখো যখন কোনো হালকা থেকে কোনো ঘন মাধ্যমে প্রবেশ করে, ঘন মাধ্যমে প্রবেশ করলে সেখানে রশ্মিগুলো কম ছড়িয়ে পড়ে, কিন্তু ঘন থেকে যখন হালকাতে যায় হালকাতে আলোটা বেশি ছড়ায় পড়ে। যেমন সূর্যের আলো, বা আমরা বাসা বাড়িতে যখন কোনো লাইট জ্বালাই তখন দেখবা পুরো আমাদের রুমটায় আলো ছড়িয়ে পড়ে। কিন্তু আমরা যখন কোনো পানিতে আলো নিক্ষেপ করি বা যে কোনো ঘন মাধ্যমে নিক্ষেপ করি তখন দেখবা খুব সামান্য একটু জায়গা নিয়ে এসে প্রবেশ করে। তো ঘন মাধ্যমে কি করে? আলোক রশ্মি যখন ঘন থেকে হালকাতে আসে তখন তার আলোর যে প্রতিসরণটার কোণের মানটা বড় হয়ে যায়, কিন্তু হালকা থেকে যখন ঘনতে প্রবেশ করে তখন তার প্রতিসরণ কোণের মানটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। তার মানে আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আই গ্রেটার দ্যান অফ কত? আর। এই ক্ষেত্রে আমরা একটা বিষয় আর একটা হলো আই লেস দ্যান অফ আর। তার মানে এটা দেখে আমরা বুঝতে পারবো যে আপতন কোণের মান যদি বড় হয় আর প্রতিসরণ কোণের মান যদি ছোট হয় তাহলে আমরা এটাকে বলতে পারি হলো গিয়ে হালকা থেকে সে ঘনতে প্রবেশ করেছে। আর যদি আই লেস দ্যান অফ আর হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে এটা হলো গিয়ে ঘন থেকে হালকাতে প্রবেশ করেছে। এখন এই যে আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর, প্রতিসরণাঙ্কটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করা হয়। এখন এর সাপেক্ষে যদি বি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্কটা হলো গিয়ে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। তার মানে
সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এটাকে বলা হয় হলো গিয়ে প্রতিসরণাঙ্ক, আলোর প্রতিসরণাঙ্ক। আবার এটাকে আবার স্নেলের সূত্র হিসেবে বলা যেতে পারে। স্নেল একজন জার্মান বিজ্ঞানী, যিনি বলেছেন নির্দিষ্ট একজোড়া আলোর জন্য, নির্দিষ্ট রঙের আলোর জন্য, একজোড়া নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা সমান হয়। সেক্ষেত্রে স্নেলের ক্ষেত্রে আমরা সেম সূত্রটাকে ব্যবহার করতে পারি। তাহলে প্রতিসরণাঙ্ক, এখন প্রতিসরণাঙ্ক আবার আমরা দুই প্রকার, একটা হলো কি আপেক্ষিক প্রতিসরণাঙ্ক আর একটা হলো পরম প্রতিসরণাঙ্ক। এখন আপেক্ষিক প্রতিসরণাঙ্কটা কি? আপেক্ষিক প্রতিসরণাঙ্কটা হলো গিয়ে যে কোনো একটা মাধ্যম থেকে অন্য আর একটা মাধ্যমে প্রবেশ করলে তখন তাকে বলা হয় হলো গিয়ে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। কিন্তু যদি পরম প্রতিসরণাঙ্কটা হলো গিয়ে কোনো একটা শূন্য মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে প্রবেশ করে তখন তাকে আমরা বলি হলো গিয়ে পরম প্রতিসরণাঙ্ক। তার মানে পরম প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে কি হবে, সব সময় এই ঘটনাটা ঘটবে যে এটা শূন্য মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, কারণ শূন্য থেকে ঘনটা প্রতি ক্ষেত্রেই ঘন যাবে, তখন প্রতিসরণ কোণ অবশ্যই সবসময়ের জন্য বৃহৎ হবে। এটা হলো গিয়ে পরম প্রতিসরণাঙ্ক। এবার আসি ক্রান্তিকোণ। ক্রান্তিকোণের ক্ষেত্রে সেম একই রকম ভাবে যদি আমরা একটু চিন্তা করি যে একটা এ মাধ্যম আর একটা হলো গিয়ে বি মাধ্যম, তাহলে আলোক রশ্মি যখন কোনো একটা তলে স্বচ্ছ মাধ্যম থেকে প্রতিফলিত হওয়ার পরে সে দুই মাধ্যমের বিভেদ তলে হালকা বেঁকে যায়, ধরো হালকা কি হলো বেঁকে যাওয়া, এটাকে আমরা বলি হলো গিয়ে প্রতিসরণ। আচ্ছা, এখন এই প্রতিফলন যে কোণটা আছে এটাকে যদি আমরা আর একটু বৃদ্ধি করি, আর একটু বৃদ্ধি করে নিলাম, তখন কি হবে? তখন দেখা যাবে এই প্রতিসরণের কোণের যে মানটা আছে ও আরো কি হবে, আরো সরে যাবে অবশ্যই। তো সরে গিয়ে দেখা যাবে সে একটা পর্যায়ে কি হবে, সে এই বিভেদ তল ঘেঁষে চলে যাবে। যখন এই বিভেদ তল ঘেঁষে চলে যায়, সংকট কোণকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয় এবং এই বিভেদ তল ঘেঁষে যখন চলে যায় তখন তার প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি। তার মানে যখন অভিলম্ব সাথে যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে যখন বিভেদ তল ঘেঁষে চলে যায় তখন ওই কোণটাকে বলা হয় হলো গিয়ে ক্রান্তি কোণ। ক্রান্তি কোণটাকে আমরা থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেই প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে যদি আমরা সূত্রকে চিন্তা করি, এ বি সাইন কত, সাইন আমাদের ছিল আপতন কোণ বাই হলো গিয়ে কত প্রতিসরণ কোণ, তাহলে আপতন কোণের সাইন হলো গিয়ে কত থিটা সি ডিভাইডেড বাই কত সাইন 90 ডিগ্রি। এখন আমরা জানি যে সাইন 90 এর মান হলো গিয়ে যে সাইন 90 সমান সমান হলো গিয়ে কত 1। তাহলে আমরা কি পাই, অতএব এ এটা বি সমান সমান কত সাইন থিটা সি। এরপরে আসি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটাকে এই যে কোণটা রয়েছে, এই কোণটা যখন আমাদের কি করেছিলাম প্রতিসরণের ক্ষেত্রে আর একটু বৃদ্ধি করেছিলাম, তখন সে কি করেছিল বিভেদ তলের ঘেঁষে চলে গিয়েছিল। কিন্তু এখন যদি আমরা এই কোণটাকে ধরো আর একটু পরিমাণ বৃদ্ধি করে দিলাম, আর একটু পরিমাণ বৃদ্ধি করে দিলাম, তাহলে কি করবে, অবশ্যই প্রতিসরণের কোণের মানটা কি হবে আর একটু বেড়ে যাবে। তো বেড়ে গিয়ে দেখা যাবে সে কি করবে, ও ওই একই মাধ্যমেই প্রবেশ করবে। দেখো, তার মানে ও ঠিক প্রতিফলনের ন্যায় আচরণ করেছে। প্রতিফলনটা কি ছিল, যখন কোনো আলোক রশ্মি একটা মাধ্যমে বাধা পেয়ে কিছু পরিমাণ আলোক রশ্মি ওই একই মাধ্যমে প্রবেশ করে তখন তাকে আমরা বলেছিলাম কি প্রতিফলন। দেখো এখানে প্রতিসরণের ক্ষেত্রে ও কি কাজ করেছে, ও সেম একই রকম ভাবে
প্রতিফলনের ন্যায় আচরণ করেছে, তখন এটাকে আমরা বলতেছি হলো গিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা রয়েছে, এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উপর নির্ভর করে অপটিক্যাল ফাইবারের ব্যবহারটা করা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই আমাদের আধুনিকায়নের যুগে অপটিক্যাল ফাইবারের ব্যবহারটা খুব বেশি দেখা যায়, কারণ নেটের গতি বৃদ্ধির জন্য, যাতে আমরা যে কোনো তথ্য যে কোনো নেটের ব্যবহারে দ্রুত গতিতে কাজটা সম্পন্ন করতে পারি, এর কারণে অপটিক্যাল ফাইবারটাকে বেশি ব্যবহার করা হয়। এখন অপটিক্যাল ফাইবার, তাহলে অপটিক্যাল ফাইবারটা মূলত কি? অপটিক্যাল ফাইবারটা হলো গিয়ে একটা নমনীয় কাঁচতন্তু সাহায্যে কি করা হয়? অপটিক্যাল ফাইবারটা তৈরি করা হয়। এখন এই অপটিক্যাল ফাইবারটা কি করা হয়? এই আলোক রশ্মির মাধ্যমে যখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আমরা যখন কোনো একটা জায়গা থেকে পেঁচিয়ে নেওয়া হয় বা যে কোনোভাবে নেওয়া হয় না কেন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি করে? চলতে থাকে। তো তখন তার কি হয় না, কোনো অপচয়, শক্তির কোনো অপচয় হয় না, তখন ও বলতে গেলে সম্পূর্ণ রূপেই কি করে, ওইটা আমরা শক্তিটা পেয়ে যাই। তার কারণে এখন এই অপটিক্যাল ফাইবারটাকে বেশি ব্যবহার করা হয়, এবং এই অপটিক্যাল ফাইবারটা মূলত এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটাকেই মেনে তারপরে তৈরি করা হয় অপটিক্যাল ফাইবারটা। এরপর আসে আমরা মরীচিকা। মরীচিকা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। তাহলে মরীচিকার ক্ষেত্রে আমরা যদি একটু আসি, মরীচিকার ধরো এখানে কোনো একটা ব্যক্তি রয়েছে, সে এখান থেকে দেখতে পাচ্ছে তার চোখের ক্ষেত্রে। তাহলে ধরো এখানে আমাদের কিছু মাধ্যম রয়েছে, কিছু স্তর বা আমাদের মাধ্যম রয়েছে। এখন এই স্তরের সব থেকে নিচের যে স্তরটা রয়েছে, এটা সব থেকে ঘন মাধ্যম, এবং উপরের দিকে যত আমরা যেতে থাকবো ঘন এবং কি অতিরিক্ত গরম হবে, কিন্তু আমরা যত উপর দিকে যেতে থাকবো তত হালকা, এবং উপর দিকে তত ঠান্ডা মাধ্যম। এখন তাহলে ঘন মাধ্যমে যখন আসে আমরা জানি কি হয়, হালকা বেঁকে যেতে থাকে আলোক রশ্মি। তখন স্বাভাবিকভাবে কোনো একটা মানুষ, আমরা কোনো একটা জিনিস দেখতেছি, যে আমি ধরো এই বোর্ডটাকে দেখতে পাচ্ছি, আমি কেন এই বোর্ডটাকে দেখতে পাচ্ছি? আমার চোখ থেকে কিন্তু আলো বোর্ডে যায়নি, বোর্ড থেকে একটা আলো আমার চোখে এসে পড়েছে, তাই আমি কি করি, আমি এই বোর্ডটাকে দেখতে পারি। তার মানে আমাদের চোখে যদি কোনো আলো না আসে, সেই জিনিসটাকে আমরা দেখতে পাই না। তার মানে এইখান থেকে একটা আলোক রশ্মি কি হবে, এসে এই চোখে এসে পড়বে, তখন সে কি করবে, ও এই বস্তুটাকে দেখতে পাবে। সেক্ষেত্রে কি হয়, যখন এখান থেকে কোনো আলোক রশ্মি আসে, আসার পরে ও এই বিভবতল থেকে যখন আরো ঘন মাধ্যমে, আমরা জানি নিচে যত যাব তত কি হতে থাকে, ঘন হতে থাকে, তখন সে বিভবতলে কি করে, হালকা বেঁকে যেতে থাকে। এখন বেঁকে যাওয়ার এক পর্যায়ে সে কি করে, তো এইভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সৃষ্টি হতে থাকে। এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যখন সৃষ্টি হয়, তখন ওর আলোক রশ্মিটা, তখন সে কি করে, মনে হয় যে না, সে এই যে বরাবর যেটা রয়েছে, তখন সে মনে করে যে গাছটা ঠিক এখানে রয়েছে। এই মরীচিকাটা আমরা কখন দেখতে পাই? আসলে ধরো শীতকালে মরীচিকা কখনো দেখা যায় না, এটা দেখা যায় গরমে, অতি গরমে আমরা যখন পিচ ঢালা রোডে চলি, তখন দেখা যায় দূরে কোথাও থেকে ধোঁয়া উঠতেছে, অথবা তার নিচে মনে হচ্ছে এখানে কেউ পানি ঢেলে দিয়েছে, ওইটা আসলে পানি না। আবার দেখা যায় অনেক সময় ওই রোডের উপরে গাছের ছায়া দেখা যায়, তো এইটা হলো গে মরিচা। মরুভূমির ক্ষেত্রে এটা আরো বেশি দেখা যায়, মরুভূমিতে অনেক সময় পানির সংকট থাকে, কিন্তু ওই মরিচার কারণে কোনো গাছটাকে দেখা যাচ্ছে যে ছায়া, একটা পানির মতন, মানে এই যে নিচে একটা ছায়া পড়ছে মনে হচ্ছে, তখন কি মনে হয় যে না, ওইখানে হয়তো পানি আছে, একটা পানির সন্ধান করা। তো এই মরিচাটা তখন কি হয়, এভাবে এটা মূলত একটা বিভ্রান্তিকর, যে না, এটা মূলত আমাদের চোখে এসে পড়ে এই প্রতিসরণের কারণে, বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে চলে আসতেছে, তখন মনে হয় যে না, এখানে কিছু একটা আছে। কিন্তু এটা মূলত ঘটে কিসের কারণে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে। তাহলে আজকে এ পর্যন্ত আমাদের। এর পরবর্তী যে আমাদের ক্লাসটা আছে, এখানে আমরা লেন্স নিয়ে আলোচনা করব। তো তোমরা এটাকে অবশ্যই সুন্দর করে দেখবে, যদি কোনো ত্রুটি থাকে
তোমরা যদি কোনো টপিক যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ওই তোমাদের কমেন্টগুলো পড়ে সামনে তোমাদের আরো নতুন করে কোনো সলভ দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের পড়াশোনা ক্ষেত্রে আরো কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট বক্সে লিখে দিবে। তাহলে তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।